নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী। পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালটা শুরু হয়েছে এই দুটো ছোট্ট পাখির সাথে। আজকে হলো রবিবার, আর রবিবার হলেই না নিচের বাড়ির ছোট্ট পুচকেটা আমার মেয়ের সাথে খেলতে আসে। এই সময়টা আমার মেয়েও বেশ এনজয় করে। আজকে মোটামুটি 9:30টার দিকেই ও চলে এসেছে, তাই ভাবলাম ওদেরকে একটুখানি খেলতে বসিয়ে আমি এদিকে টুকটাক করে কাজবাজগুলো শুরু করে দিই। সকাল থেকে উঠে তো সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, সকালে যা কাজকর্ম থাকে, আর সেই সময় না ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম। তো কাচাকুচি হয়ে গিয়েছে, এখন আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। এই টানা কয়েকটা দিন এত বেশি মেঘলা ওয়েদার ছিল, জামা কাপড় শুকোতে গিয়ে যেন হিমশিম অবস্থা হয়েছিল। তারপরে আমি কয়েকটা দিন ভিডিও ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারছি না। বৃহন্তী পারমিতাও আমাকে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার হয়েছে সেটা কিন্তু কিছুদিন পরেই আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কারণের জন্য আমিও কয়েকটা দিন অনেক বেশি ব্যস্ত রয়েছি, তাই ঠিকঠাক টাইমে ভিডিও দিয়ে উঠতে পারছি না। সংসারটাকে সুখের করতে গেলে বা সংসারটাকে গুছিয়ে করতে গেলে হাউসওয়াইফদেরকে না মাঝে মধ্যে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, আর সেই স্যাক্রিফাইসগুলো এতটা সাইলেন্ট হয় যে কখনোই আশেপাশের মানুষগুলো বুঝে উঠতে পারে না যে আপনি তাদের জন্য কি করছেন বা সংসারের জন্য কি করছেন। এই কথাটা বলতে গিয়ে না আমার ছোটোবেলার একটা কথা খুব বেশি করে মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম, এই ধরুন 11-12 অবধি বাবা মার কাছেই বড় হয়েছি। এখন বলতে পারেন 11-12 অবধি বয়সী বাচ্চারা কখনো ছোট হয় না। হ্যাঁ, হয় না, তবে বাবা মার কাছে যারা বড় হয় না তারা কিন্তু নিজেদেরকে ওই বয়স অবধি ছোট বলেই মনে করে। আমিও সেরকমই ছিলাম। কলেজে যাওয়ার আগে অবধি নিজেকে ভাবতাম আমি এখনও অনেক ছোট রয়েছি। তো যাই হোক, সেই কথাটা বলি যে যখন আমি বাড়িতে থাকতাম, বাবা মায়ের কাছে ধরুন বড় হয়েছি, সেই সময় না কখনো মা বাবার অনুপস্থিতি টেরই পাইনি। তারা না থাকলে যে কীরকম অনুভব হতে পারে সেটা কখনো বুঝে উঠতে পারিনি। তবে মা যখন বাড়িতে থাকতো না বা বাপি যখন বাড়িতে থাকতো না, কোনো একটা মানুষ যখন বাড়িতে থাকতো না, অ্যাবসেন্ট থাকতো, ধরুন কোনো রিলেটিভের বাড়িতে গিয়েছে বা কয়েক ঘন্টা বা একবেলার জন্য বাইরে গিয়েছে, তখন না সবসময় মনটা ছটফট করতো কখন বাড়ি ফিরবে, কখন মা আসবে বাড়িতে। বিশেষ করে মায়ের জন্য এই ফিলিংসটা যেন অনেকটা বেশি ছিল। মা বাড়িতে না থাকলে না মনে হতো বাড়িতে একটা অনেক বড় শূন্যস্থান তৈরি হয়ে গিয়েছে। শুধু ভাবতাম মা কখন আসবে আর বাড়ির মধ্যে সেই থমথমে ভাবটা কখন কাটবে। মায়ের এই উপস্থিতিটা কখনো হয়তো বুঝে উঠতে পারিনি যতক্ষণ না মায়ের থেকে দূরে গিয়েছি। মায়ের থেকে দূরে যাওয়ার পর বলুন বা নিজের সংসারে এসে নিজে মা হওয়ার পরে এই অনুভূতিগুলো যেন আরও বেশি করে বুঝতে পারি যে মা থাকা বা এই ব্লেসিংসটা থাকা কতটা বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। মা মানে না অনেক বড় একটা শান্তির জায়গা। শুধু মা নয়, মা বাবা দুটো মানুষই জীবনে একটা অনেক বড় ছত্রছায়া। এই কথাটা আমি প্রথম শুনেছিলাম আমার বাবার মুখ থেকে। মানে আমার দাদু যখন মারা যায় তখন আমার বাপি বলেছিল মাথার উপর থেকে ছাদটাই চলে গেল। তবে হ্যাঁ, আজকাল যা দিনকাল পড়েছে না, বাবা মা অনেক সময় দেখা যায় ঠিক এর উল্টো গুণেরও অধিকারী হয়। ছত্রছায়া হওয়া তো দূরের কথা, অনেক সময় দেখা যায় বাবা মা রক্ষক থেকে ভক্ষকে পরিণত হয়েছে। যাই হোক, এই ব্যাপার নিয়ে বেশি কথা বলতে গেলে হয়তো আবার কিছু মানুষের খারাপ লাগতে পারে, সেই কারণে এই কথাগুলো এখানেই বন্ধ করছি। আসলে আজকে না বাবা মায়ের কথা অনেক বেশি পরিমাণে মনে পড়ছিল, কারণ এই সময় আমি ঠিক এইরকম একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমাকে আমার বাবা আর মা দুজনেরই একটা ভূমিকা পালন করতে হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আবার পরে কোনো দিন কথা বলবো। যেদিনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেদিনে নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আপনাদেরকে আজকে এই কথাগুলো শেয়ার করেছিলাম। তো সকাল থেকে কিন্তু অনেক কটা কাজ সেরে নিয়েছি। আলু সেদ্ধ বসিয়েছি, কারণ আজকে না টিক্কি বানাবো। আপনারা তো জানেনই আমি মোটামুটি সপ্তাহে একটা দিন সময় বের করে একটা দুটো করে টিক্কি মতো বানিয়ে রাখি, যেটা আমার হাজব্যান্ডকে টিফিনে হোক বা মেয়েকে টিফিনে দিতে আমার চটজলদি খুব কাজে লাগে। তো সেটাই আজকে বানাবো ভাবছি। তার সাথে আজকে একাদশীও রয়েছে, একাদশীরও খাবার দাবারগুলো বানাবো। তো সকালবেলা উঠে অনেক কটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে আপেলও কেটে মেয়েকে দিয়ে এসেছি। পাশের বাড়ির ছোটো পুচকেটা খেলতে এসেছে বলে পুরো আপেলটা ওদেরকে দিয়ে দিলাম। আমার মেয়ে তো একা পুরো আপেল খেতে পারে না, তো ওরা দুজনে রয়েছে, তাই ভাবলাম পুরো আপেলটা দিয়ে দিই, আজকে আশা করি দুজন খেয়ে নিতে পারবে। আর এখানটায় দেখুন আমি সোয়া গ্র্যানিউলসগুলোকে জলের মধ্যে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর জল ঝরিয়ে এরপরে আমি এটা থেকে টিক্কি বানাবো। এই সোয়া গ্র্যানিউলসের টিক্কি বানানো না অনেক কঠিন একটা কাজ, কারণ এটা খুব ঝরঝরে, তো এটা খুব একটা ভালো বাইন্ডিং হয় না। এর মধ্যে হয় ময়দা, না হলে রাইস ফ্লোর দিতে হয়, মানে চালের আটা দিলে এটার মধ্যে বাইন্ডিংটা ভালো হয়। তবে আমার কাছে তো চালের আটাটা সবসময় থাকে না, সেই কারণে বেসন দিয়েই বেশিরভাগ টিক্কিগুলো বানিয়ে থাকি। তো এখানটায় আমি সোয়া গ্র্যানিউলস নিয়েছি, তার সাথে বিটকেও আমি এরকমভাবে কুড়িয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু সাবুটাকে আমি রাত থেকে ভিজিয়ে নিয়েছিলাম। সবগুলোর মধ্যে একটু একটু করে আলু দিয়ে
দিলাম। আলুগুলোর খোসা ছাড়াইনি, ভেবেছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝটপট ছাড়িয়ে নেব। আর এদিকে একটুখানি লেবুকে কেটে রেখেছি, তার সাথে অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো এখানটায় কিন্তু সোয়া গ্র্যানিউলস নিয়েছি, তার মধ্যে আলু সেদ্ধ নিয়েছি, আর সমস্ত যে বেসিক মশলাগুলো থাকে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে একটুখানি আদা গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু, তার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, আমচুর পাউডার। এই মশলাগুলো কিন্তু আপনারা নিজেদের মতো করে কম বেশি বা অ্যাডিশন করতে পারেন, বা কিছু জিনিস হয়তো বাদও দিতে পারেন। তো এখানটায় আমি এরপরে নিয়ে নিচ্ছি একটু বেসন দিলে কিন্তু একটু বাইন্ডিংটা ভালো হয়, তাছাড়া কিন্তু এটাকে ভাজা যাবে না। তো বেশি পরিমাণে একটু বেসন দিয়ে এটাকে আমি এরকমভাবে মেখে রেখে দিলাম। আর এদিকে না বিটরুটের টিক্কি বানানোর জন্য বিটরুট নিয়েছি, তার সাথে সেদ্ধ আলু নিয়েছি, আর ব্রেডটাকে না জলের মধ্যে অল্প একটুখানি ভিজিয়ে সেটাকেও দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়েছি, আর অল্প একটুখানি লেবুর রস দিয়েছি। এর মধ্যে খুব একটা বেশি কিছু দেবো না, কারণ এর মধ্যে আমি বাদামের গুঁড়ো দিচ্ছি। বাদামের গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সব কিছু আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অল্প একটুখানি বেসন দিয়েছিলাম, মানে নাম মাত্র, তাই আপনাদেরকে আর দেখানো হয়নি। আর এখানে এই যে সাবুদানার টিক্কিটা বানিয়ে নিচ্ছি। তো এটার রেসিপি আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, তাও যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আরও একবার শেয়ার করে দিই। সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়েছি, আর এই যে বাদাম গুঁড়ো দিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, আর অল্প একটুখানি গোটা জিরে দিয়েছি। ব্যাস, আর কিছুই দিতে হয় না এর মধ্যে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানটায় কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আমি। একাদশীর দিন তো অন্যান্য তেল খাওয়া যায় না, হয় ঘি, তা না হলে বাদাম তেল খাওয়া যায়। তবে না, আমি বাদাম তেলটা আনবো করে কোনোবারেই আনা হচ্ছে না। ঘিটা এত বেশি পরিমাণে এই একাদশীর সময় ইউজ হয়ে যায়, মাঝে মধ্যে খুব খারাপও লাগে। তো সেই কারণে ভাবছি এই পরের মাস থেকে 1 লিটার মতো করে বাদাম তেল আমি কিনে রাখবো, যেটা আমার একাদশীর সময় শুধু কাজে লাগবে। বড়াগুলো বানিয়ে নেওয়ার পরে সব থেকে কঠিন কাজ হচ্ছে এটাকে ফ্লিপ করা। একবার যদি এটাকে ভালোভাবে উল্টে দিতে পারি, তখন যেন মনে একটু শান্তি হয় যে না, ঠিকঠাকভাবে করতে পেরেছি আর কি। আর যদি নিচে লেগে যায়, তখন আরও একটা দুশ্চিন্তা যে এটাকে আমি কী করে ঠিকভাবে ভাজবো। তো যাই হোক, ওদিকে কিন্তু সাবুদানার বড়াগুলো ঠিকঠাকভাবে ভাজতে পেরেছি। আর এখন দেখুন, এদিকে আমি বিটরুটের টিক্কিগুলোও কিন্তু এক এক করে বানিয়ে নিচ্ছি। এত বেশি নরম হয়েছে, আমি শুধু দেখে ভাবছি এটা আমার হাজব্যান্ড নয়, এটা আমার মেয়ের জন্য খুব ভালো হবে। ও কিন্তু ভালোভাবে খেতে পারবে। হাজব্যান্ডের জন্য সয়াবিনটা রেখে দিলাম, মানে সোয়া টিক্কি, আর মেয়েকেই আমি এই বিটরুটের টিক্কিটা দেবো ভাবছি। যেদিনে করে সকালবেলা রান্নাবান্নার দায়িত্বটা একটু কম থাকে, সেদিনে করেই কিন্তু আমি চেষ্টা করি এই টিক্কিগুলো বানিয়ে নেওয়ার জন্য। আগে তো সপ্তাহে একটা দিন পুরোপুরিভাবে ডেডিকেটেড রাখতাম এই ধরনের মিল প্রিপারেশনগুলো করার জন্য। তবে এখন আর সেরকম সময় আমি একদমই পাই না। সপ্তাহে যে কোনো একটা দুটো দিন, যেদিনে আমার কাজের চাপ একটু রান্নাঘরে কম থাকে, সেদিনেই কিন্তু আমি মিল প্রিপারেশন করে নেওয়ার চেষ্টা করি। আপনাদের সাথে কিন্তু আমি মিল প্রিপারেশনের ডিটেলসে একটা দুটো ভিডিও শেয়ার করেছি, আপনারা যদি চান সেটাও একবার দেখে নিতে পারেন। আর এই যে এদিকে কিন্তু একটু মাখানাও ভেজে নিলাম হাজব্যান্ডকে টিফিনে দেবো বলে বিকেলবেলা। আর এখানটা আমি সাবুদানার খিচুড়িটাও বানিয়ে নিয়েছি। নর্মালি সাবুদানার খিচুড়ি না, আমি মোটা সাবুটা দিয়ে বানাই, তবে আজকে মোটা সাবুটা বাড়ন্ত ছিল বলে সব রান্নাগুলোই এই সরু সাবু দিয়ে করলাম। দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর খেতেও অপূর্ব হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো কড়াতে লেগে যাবে, তবে দেখলাম না, লো ফ্লেমে করলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। এখানটা হাজব্যান্ডের টিফিন বক্সটাও প্যাক করে নিচ্ছি, আগে ওকে টিফিনটা ভরে দিয়ে আসি, তারপরে রান্নাঘরের বাদবাকি কাজগুলো সারবো। এখন আর রান্নাঘরে সেরকম কিছু কাজ নেই, এখন শুধু রান্নাঘরটা গুছিয়ে কয়েকটা থালা বাসন মেজেই কিন্তু ওদিকে বেরিয়ে যাব। আমাদের লিভিং রুমটা এতটা পরিমাণে ছোট যে লিভিং রুমে যদি বাচ্চারা একটু খেলাধুলো করে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় না, তাহলে দেখতে বড্ড বেশি খারাপ লাগে। তো এদিকে রান্নাঘরে কাজবাজগুলো সারছি, আর মাঝে মধ্যে ওদেরকে গিয়ে একটু দেখে আসছি ওরা কী করছে। গোটা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন আর মাথা লাগাচ্ছি না। দেখে তো বড্ড বেশি টেনশন হচ্ছিল যে রান্নাঘরে এত কাজকর্ম করে গিয়ে আমি কি করে গোটা ঘর গোছাবো। তাও ভাবলাম যে না, বাচ্চাগুলো খেলছে যখন খেলুক, সমস্ত কাজ কমপ্লিট করে উঠে আমি তারপরে ওগুলো গোছাবো আর কি। কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। এখন কয়েকটা থালা বাসন রয়েছে, সেগুলোকে মেজে নেব। জানেন কি, বিয়ের আগে না আমি সেরকম রান্না বান্না কিছুই জানতাম না। যখন কলেজে পড়ি বা যখন আমি নেক্সট একটা এডুকেশন ডিগ্রি নিতে যাই, তখন কিন্তু হস্টেলের বাইরে থাকতাম।
কলেজের কয়েকটা বছর আমি হস্টেলেই থাকতাম, সেই কারণে রান্নাবান্না সেরকম কোনো স্কোপ ছিল না। তো তারপরে কয়েকটা বছর যখন বাইরে থাকতাম তখন আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে নিরামিষ কয়েকটা রান্না শিখেছিলাম। সেই রান্নার আমার অভিজ্ঞতা বলতে পারেন, বা সেই রান্নার হাতেখড়ি, ওর কাছে কয়েকটা রান্না শিখেছি। আর তারপরে কিন্তু বিয়ের পরে এসে আমি রান্নাবান্নাগুলো শিখেছি। এখনও এরকম অনেক দিন যায় যে আমি ফোন করে না ওর কাছ থেকে রেসিপিগুলো চাই। এই তো 2 দিন আগেই ধরুন না, আমি ওর কাছ থেকে মোচার ঘন্টের রেসিপি নিয়েছি। আসলে মোচা টোচা বাড়িতে সেরকমভাবে রান্না করা হয় না, তো তাই আমি না মাঝে মধ্যে রেসিপিগুলো নিজেই ভুলে যাই আর কি। ওকে ফোন করে জানি, তারপরে ওর মতো করে রান্না করি আর কি। বিয়ের পরে পরে রান্নার প্রতি এত বেশি ঝোঁক বেড়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরে ঢুকে শুধু ভাবি নতুন নতুন কী রেসিপি রান্না করব আর কি। তবে আমার বাড়িতে এই যে 2টো প্রাণী রয়েছে, তারা আবার খেতে খুব একটা বেশি পছন্দ করে না, সে কারণে না রান্না করেও সেরকম মজা নেই। রান্না করে মজা তো তখনই রয়েছে যখন আপনি মানুষকে খাইয়ে মজা পাবেন। রান্না খেয়ে সে তৃপ্তি ভরে বলবে যে হ্যাঁ আজকে ভালো খেলাম। যাই হোক, সব মানুষ তো আর সমান হয় না। তো যাই হোক, একটু আগেই আপনাদেরকে যেটা দেখালাম সেটা হলো দুপুরবেলা আমার বাড়ির অবস্থা। মাঝে মধ্যে এর থেকেও খারাপ অবস্থা থাকে, তবে যাই হোক বাচ্চারা খেলে না মনটাই ভালো হয়ে যায়। আমি শুধু চাই যে দুপুরের কিছুটা সময়, যে সময়টা আমি রান্নাঘরে কাজবাজ করি, সেই সময়টা ওরা নিজেদের মতো করে খেলুক আর কি। তো ওরা খেলেছে, এটা আমার জন্য যথেষ্ট। তো সব কিছু গুছিয়ে নিয়ে আবার রাখলাম। এখন ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দেবো। দুপুরবেলা ঝাড়ু দিলে না বিকেলবেলা আর আমার ঝামেলা থাকে না, বিকেলবেলাটা একটু রিল্যাক্সে কাটাতে পারি আর কি। আমার মেয়ে যখন এর থেকে ছোট ছিল, অনেকটা ছোট যখন ছিল না, তখন না নিজের খেলনাগুলো গুছিয়ে রাখতো। এখন বললেও শোনে না, আরও উল্টে এদিক ওদিক ছোঁড়াছুড়ি করে। তো প্রত্যেক দিনই আমি ওকে বলি যে নিজে যখন খেলনাগুলো খেলছো নিজের মতো করে আবার গুছিয়ে রেখে দিও। একদমই শোনে না, সে কারণে এখন অগত্যা নিজেকেই সমস্ত কাজগুলো করতে হয়। আসলে বাচ্চাদের বিহেভিয়ার না মাঝে মধ্যে অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। কখনো ওরা কোনো একটা কাজে সম্মতি দিচ্ছে, কখনো আবার সেই কাজের ঠিক উল্টো একটা কাজ করছে আর কি। আসলে বাচ্চাদের বোঝাটাও অনেক সময় অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যায়। তো এদিকে কিন্তু রান্নাঘরটা ক্লিন করতে এসেছিলাম, দেখলাম এই জায়গাতে অনেক ধুলোবালি জমে গিয়েছে। তো ভাবলাম ঝাড়ু দিচ্ছি যখন, এই জায়গাটা তুলে একদম পরিষ্কার করে দিই। আর এর সাথে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদেরও নাম নিয়ে নেব। অপর্ণা মাঝি, প্রিয়ন্তী পারমিতা, আফরুজা খাতুন, মামনি ব্লগ, অর্পিতা হালদার, ডেলি কিচেন অ্যান্ড ব্লগ, সঞ্চিতা দেব, সিম্পল লাইফ উইথ জলি, শ্বেতা তরফদার আর বর্ষা চ্যাটার্জি, মৌটুসি ডায়েরি 1M, মোহিনী, ঈশিতা সাহু, শিল্পা গিরি, জয়নাপাড়া বেগম। আমি জানি না আপনার নামটা আমি ঠিকঠাকভাবে আজকে বলতে পারলাম কি না, তবে যদি ভুল বলে থাকি আমাকে আজকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের নাম পড়তে বা আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে রোজ রোজ সবার কমেন্ট পড়ে ওঠা হয় না, চেষ্টা করি একদিন ছাড়া ছাড়া সবার কমেন্টগুলো পড়ার জন্য আর কি। মৌটুসি ডায়েরি 1M আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ওটাকে বলে সোনা মুগের ডাল, ভাজার সময় খুব সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ দিদিভাই, আমি না একদমই ভুলে গিয়েছিলাম, তুমি বলার পরে আমার মনে পড়েছে যে হ্যাঁ এটাকে সোনা মুগের ডাল বলে। হ্যাঁ গো, সত্যি ওটাকে ভাজলে না অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়, আর এটা খেতেও কিন্তু অন্যান্য ডালের থেকে বেশি ভালো হয়। আমি তো বেশিরভাগ কাঁচা ডালটাই সেদ্ধ করে নিই, ভাজা ডাল খুব একটা বেশি বানাই না। আর এখানটায় কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি টুকটাক আরও কয়েকটা কাজ সেরে নিচ্ছি। ডাইনিং টেবিলটা একটু অপরিষ্কার ছিল, সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফ্রিজের ওপরটাও একটুখানি নোংরা হয়েছিল, ক্লিন করে নিচ্ছি। যদিও আজকে ক্লিনিংয়ের কোনো প্রয়োজন ছিল না, তবে ওরা খেলছিল তো নোংরা হাত দিয়ে ফ্রিজগুলো ধরেছে, সেই কারণে একটু দাগ হয়ে গিয়েছিল। কালকে ক্লিন করলে আবার করতে একটু কষ্ট হতো, সেই কারণে আজকেই করে দিলাম। আজকে যেহেতু মেয়ের জন্য রান্না করিনি, পাশের বাড়ির আন্টি মেয়েকে ভাত তরকারি দিয়ে গিয়েছে। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।